স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহিদ। সাভারের রানা প্লাজায় বিপর্যয়ের 2 বছর পূর্ণ হচ্ছে আগামী 24 এপ্রিল। বিশ্বের তৃতীয় বৃহত্তম এই শিল্প দুর্ঘটনায় নিহত হন প্রায় 1000-এর বেশি পোশাক শ্রমিক। এরপর 2 বছর পার হতে চললেও অনেক কারখানাতে এখনও সংস্কার কাজ বাকি রয়েছে বলছেন ক্রেতাদের জোট অ্যাকর্ড এবং অ্যালায়েন্স। আর ক্ষতিগ্রস্ত এখনও পুরোপুরি ক্ষতিপূরণ পায়নি বলছে টিআইবি। আজ আমাদের আলোচনার বিষয় রানা প্লাজা বিপর্যয়ের 2 বছর। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএম-এর সহসভাপতি শহীদুল আজিম এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউট বা PRI এর নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। রানা প্লাজা বিপর্যয়ের পর এখানকার পোশাক কারখানায় শ্রমিকের নিরাপত্তা নেই বলে সমালোচনা ওঠে বিশ্বব্যাপী। এখান থেকে পোশাক না কিনতে চলে প্রচারণা। ভাবমূর্তি ফিরে পেতে দেশের 3500-এর বেশি পোশাক কারখানা পরিদর্শনের উদ্যোগ নেয় সরকার ও বিজিএমইএ। অ্যাকর্ড অ্যালায়েন্স গঠন করে সহায়তা দেয় বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো। গেল 2 বছরে সংস্থা দুটি পরিদর্শন কাজ প্রায় শেষ। তবে সরকারের হাতে থাকা কারখানাগুলোর পরিদর্শন কাজ শেষ হয়নি এখনো। আমরা আশা করছি যে 510টাই আমরা শেষ করতে পারবো। আশা করছি মে 31 মের মধ্যে আমরা আশা করছি। পরিদর্শনের পর কারখানার অগ্নি ও ভবনের নিরাপত্তায় দেওয়া সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করতে পারেনি অনেক কারখানা মালিক। 2% কথা যেটা বলছেন ভবন, এই ভবনগুলো অনেকটা রানা প্লাজার মতো ছিল, যে কোনো সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল, সেগুলোকে বন্ধ করা হয়েছে। কিন্তু তারপরে যেগুলো রয়ে গেল এর মধ্যে 19% ভবন সংস্কার প্রয়োজন। 10 থেকে 15% কারখানার সংস্কার কাজ শেষ করেছে, এখনো অনেক বাকি, তবে সবকিছুই এগুচ্ছে। গেল 2 বছরে সচেতনতা আর প্রতিশ্রুতির পাল্লা ভারী হলো, তাই কাজের কাজ কমই হয়েছে মূল্যায়ন বিশ্লেষকদের। কাজেই অগ্রগতিটা যদি আমি বলি, অনেক প্রমিস, অনেক হিসাব কিতাব, মনোযোগটা নিবিষ্ট হয়েছে, কিন্তু কাজের কাজ যদি বলি সেখানে কিন্তু অগ্রগতি খুবই সামান্য। কারখানা সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মালিকদের কঠোর নির্দেশ দেওয়া আছে বলছে বিজিএমইএ। এখন আমাদের একটা ফ্যাক্টরি মেম্বারশিপ আমরা দিই, আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ারিং টিম যায়, আমাদের ফায়ার ইলেকট্রিসিটি টিম যায়, সবাই গিয়ে রিপোর্ট দেয়। সবাই যদি মনে করে না ফ্যাক্টরি দেওয়া যেতে পারে, একমাত্র তখনই দেওয়া হয়। অবশ্য পোশাক রপ্তানির ক্ষেত্রে তা তেমন প্রভাব ফেলেনি। সস্তা শ্রম আর পুরনো বাজারের কারণে রপ্তানি বাড়ছে বছর বছর। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব শহীদুল আজিম এবং ডক্টর আহসান এইচ মনসুর, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে কেমন আছেন আপনি? জি ভালো। জনাব আজিম, প্রথম প্রশ্ন আপনাদের শুরু করছি। যখন আমরা আজ শুরু করছি আলোচনা, 2 বছর চললো রানা প্লাজা বিপর্যয়ের, এবং এরপরে যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া ছিল তার একটা অংশ ছিল অ্যাকর্ড এবং অ্যালায়েন্স। তারা আমার দেশে এসে আমাদের কারখানাগুলো পরিদর্শন করছেন, যেখানে অ্যালায়েন্স বলছেন যে 19% কাজ এখনো, ভবন সংস্কারের কাজ এখনো হয়নি। অ্যাকর্ড বলছে 15% বাকি আছে। এই প্রেক্ষাপটে আপনারা বলছেন যে এখনো অর্থের অভাব দেখা দিচ্ছে। এদিকে টিআইবি গতকালকে বলেছে যে প্রধানমন্ত্রী যে তহবিল গঠন করা হচ্ছে সেখানকার এখনো 85% অর্থ ছাড় হয়নি। কি অবস্থা আছে আপনার? আপনি এখানে দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে আমাদের সংস্কারের কাজ, আমি বলবো যে যেটা 15% 19% বললেন যেটা করা হয়নি। হ্যাঁ, প্রথমত বুঝতে হবে যে আমাদের যে রানা প্লাজা পরে দেশি বিদেশে সব উদ্যোগগুলো নেওয়া হয়েছে এবং অ্যাকর্ড অ্যালায়েন্স যেগুলো ইন্সপেকশন করছে, 2643টা ফ্যাক্টরি ইন্সপেকশন করেছে। সেখানে ঝুঁকিপূর্ণ পেয়েছে মাত্র 32টা ফ্যাক্টরি, এবং যেটা লেস দেন 1.5%। কিন্তু সংস্কার কাজ যেটা আছে, একটা ফ্যাক্টরিতে মনে করেন 15টা পর্যবেক্ষণ দেওয়া হলো, তার মধ্যে হয়তো 10টা 12টা হয়ে গেছে। শেষে গিয়ে দেখা যায় কিছু ব্যয়বহুল ব্যাপার আছে। আমি ফায়ার ডোরের কথা বলবো, আমি হাইড্রেন্ট স্প্রিংলার যেগুলো ব্যাপার আছে সেগুলো বেশ, একটা ছোট ফ্যাক্টরি 2-3 কোটি টাকা লাগে। তো আমাদের এই আপাত দৃষ্টিতে যেগুলো পর্যবেক্ষণ আমরা করে ফেলতে পারি 8-10টা কম পয়সায়, সেগুলো ইতিমধ্যে কিন্তু করা হয়ে গেছে। তো এখানে অ্যাকর্ড অ্যালায়েন্স যেটা বলছে, অ্যাকর্ড অ্যালায়েন্স যখন সৃষ্টি হলো তখন তারা বলেছিল কিন্তু সংস্কার কাজের জন্য তারা একটা ফান্ড দিবে। তারা ফান্ড রেইজও করেছিল, $100 বিলিয়ন মতো অ্যালায়েন্স করেছে, অ্যাকর্ডও করেছে, কিন্তু সেখান থেকে কিন্তু 1 টাকাও এখন মতো দেওয়া হয়নি। আমি দেওয়া হচ্ছে না, দেওয়া হয়নি, ব্র্যান্ডরা বলছে যে ইচ্ছে করে দেওয়া হয়নি, 2 বছর চলে গেল। আমরা কি সকল ক্ষতিগ্রস্তকে পরিচয় আইডেন্টিফাই করতে পেরেছি, যার কারা ক্ষতিগ্রস্ত, কারা টাকাটা পাবে সেটাকে সম্পূর্ণ করতে পেরেছি? এখানে ব্যাপারটা হলো কি, যারা বড় ফ্যাক্টরি যেগুলো আছে তাদের নিজে উদ্যোগে অনেকে করে ফেলেছে। আচ্ছা, আমার কথা হলো ছোট এবং মাঝারি ফ্যাক্টরি যেগুলো আছে সেগুলো ব্যবহার বহন করা একেবারেই অসম্ভব। কেননা একটা ছোট ফ্যাক্টরি 2-3 কোটি টাকা লাগে সে আমাদের কমপ্লায়েন্ট ইস্যু করতে গেলে, কিন্তু ছোটখাটো যেগুলো করার সেগুলো করে ফেলছে।
কিন্তু আমার যেগুলো ফান্ড লাগবে, সেখানে আপনি বলছেন একটা ফায়ার ডোরের জন্য আপনার প্রায় $1,500 লাগে, সেই এরকম একটা ফ্যাক্টরিতে প্রায় 100 ফায়ার ডোর লাগে। জনাব আজিম, ধন্যবাদ। আমি আপনাকে ফিরে আসবো। জনাব মনসুর, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই অবস্থা যেখানে বলছি বিজিএমএ বলছে টাকার অভাব, আমরা বলেছি যে প্রধানমন্ত্রী দপ্তরের যে ফান্ড সেখানে রিলিজ হয়নি, অ্যাকর্ড এবং অ্যালায়েন্স তাদের প্রতিশ্রুত অর্থ এখনো দেয়নি। আমাদের এই পরিস্থিতি আসলে শেষ হবে কবে হবে? দেখুন, এই দুটো সমস্যা এখানে। একটা জিনিস হচ্ছে যে ক্ষতিগ্রস্তদেরকে টাকা যেটা প্রাইম মিনিস্টার ফান্ড থেকে Right. বা অন্যান্য তহবিল থেকে দেওয়া হচ্ছে, সেখানে যে প্রশ্নটা আসছে যে সেটা আমি মনে করি যে এখানে কিছু স্পেসিফিক জিনিস আমাদেরকে আলোচনা নিতে হবে। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে ক্ষতিগ্রস্ত কারা সেটা আগে নির্ণয় করা উচিত ছিল সরকারের, এবং বিজিএমইএ বা সরকার মিলে এটা করতে পারতো অবশ্যই, যে প্রকৃত পক্ষে কে বেনিফিশিয়ারি, অর্থাৎ ওয়াইফ মারা গেলে হাজব্যান্ড কি বেনিফিশিয়ারি না ছেলে মেয়ে বেনিফিশিয়ারি, এবং ছেলে মেয়ে যদি বেনিফিশিয়ারি হয় তাহলে তত্ত্বাবধানটা কে করবে এই ফান্ডের ম্যানেজমেন্টটা, এটা একটা ইস্যু। কারণ আমি তাদেরকে 10 লাখ টাকা দিয়ে দিলাম, এটা এখনো 2 বছর কেন হবে না? সেটি এখানে যেটা জিনিসটা সরকারের উচিত ছিল যে একটা ট্রাস্ট ফান্ড করে একটা ট্রাস্টি বোর্ড করে তাদের হাতে ক্ষমতাটা দিয়ে দিতে পারতো, এবং তারাই নির্ণয় করতো, এবং বাচ্চাদের জন্য তাদের লেখাপড়া, তাদের স্বাস্থ্য খাতের জন্য হয়তো আগামী 20 বছর দিতে হতে পারে, সেই টাকাটার থেকে আস্তে আস্তে তারা দিতে পারতো, এবং টাকাটার থেকে আরো ইন্টারেস্ট ইনকাম করেও সেটা করতে পারতো। তো সেই জন্য এটা অন্যভাবে দেখা উচিত। এখানে সরাসরি আমি এখন 1 কোটি টাকা হাতে আছে বলে 1 কোটি টাকা দিয়ে দিলাম, না, এটা যুক্তিসঙ্গত। প্রকৃতপক্ষে কিন্তু বেনিফিশিয়ারি যারা ওই চিলড্রেন, যারা মা হারিয়েছে, তারা কিন্তু পাবে না। বাবা হয়তো বিয়ে করে আরেকটা সংসার নিয়ে চলে যাবে, কিন্তু তারা পরিত্যক্ত থেকে যাবে। এই জিনিসগুলোকে একটু হিউম্যানলি দেখতে হবে, আমাদের সোশিও কালচারাল কনটেক্সটে দেখতে হবে। তা না হলে শুধু টাকা চাইবো আর আমি দিয়ে দিব, সেটাতে কিন্তু প্রকৃত উপকার হবে না। আমি মনে করি যে এটার একটা লং টার্ম ম্যানেজমেন্টের প্রয়োজন আছে, এবং সেই ব্যাপারে সরকারকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমি মুসিব ভাইকে একটা সাপ্লিমেন্ট করি। এটা ট্রাস্ট ফান্ড তৈরি করা হয়েছে, যেখানে আইএলও, ব্র্যান্ড এবং সরকার সবাই মিলে এটা দিয়েছে। এর পর্যন্ত $23.5 মিলিয়ন দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্তদের, যেটা অলমোস্ট 189 কোটি টাকা দেওয়া হয়নি। এমন কাহিনী না। আর আইএলও একটা ফান্ড, আইএলও একটা লোকে জীবিত অবস্থায় কত উপার্জন করতে পারতো সেই হিসাবে কিন্তু অ্যাওয়ার্ডটা তৈরি করা হয়েছে। সেখানে 1 থেকে 60 লাখ টাকা পর্যন্ত একটা ফ্যামিলি পাবে। তো সেখানে 70% দিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন $23 মিলিয়ন মধ্যে আসছে, এবং আরও $6-7 মিলিয়ন বাকি আছে, $30 মিলিয়ন লাগবে। সেখানে $1.1 মিলিয়ন গত সপ্তাহ ক্যালয় বেনিটন দিয়েছে, আরও কিছু বায়ার আছে, ম্যাঙ্গো আছে, আরও কয়টা আছে, তার এখন দেওয়ার বাকি আছে। আমার মনে হয় আর মাসখানেকের ভিতরে $30 মিলিয়ন যখন হয়ে যাবে, 70% দেওয়া হয়েছে আর 30% দিয়ে দেওয়া। আমি আরেকটা বিষয় বিশ্বাস করি, আপনি বলছিলেন যে অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের যে ইন্সপেকশন হচ্ছে সেখানে বলা হচ্ছে মাত্র 2% ফ্যাক্টরিতে সমস্যা রয়েছে, এবং সেগুলো সমাধানের অবস্থা দিয়েছেন। কিন্তু আরেকটি চিন্তার বিষয় হচ্ছে, তারা অ্যাকর্ড কিন্তু তাদের একটা রিপোর্টে বলেছে দে হ্যাভ আইডেন্টিফাইড 52,000 more than 52,000 কাইন্ডস অফ প্রবলেম ইন দিস ফ্যাক্টরিজ। এই 52,000 প্রবলেমগুলো কি? এটা কি আসলে আপনার নেক্সট ব্যবসায় ইমপ্যাক্ট করবে? এটা একটা ক্লিয়ারিফাই হওয়া উচিত। এক্স্যাক্টলি, যে আমার একটা ফ্যাক্টরি, মনে করেন আমার যতই কমপ্লেন্ট হোক, পৃথিবীতে ফ্ললেস বলে কোনো জিনিস নেই। তো আমার এখানে 20-25টা পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। মনে করেন কিছু ফার্স্ট এড বক্সটা দিতে হবে, দোতলা আছে, নিচে নামাতে হবে, এটা অনেক কিছু আছে। তো সেগুলো কিন্তু আমরা করে ফেলেছি। আর যেখানে পয়সা ব্যয় সাপেক্ষ যেগুলো ব্যাপার আছে, আমার ফায়ার ডোর আনা, আমার হাইড্রেন্ট লাগানো, স্প্রিঙ্গার লাগানো, সেগুলো পর্যায়ক্রমে হচ্ছে না এমন কথা। এই 52 থেকে কতটা বাদ গেল? আমি আপনাকে বলবো, একটা ফ্যাক্টরিতে যদি 20টা পর্যবেক্ষণ হয়ে থাকে, সে 15টা করে ফেলছে, 5টা করতে পারেনি। 52,000 না, আমি 50,000 আউট অফ 3,500 ফ্যাক্টরিজ। আচ্ছা, একটা দুটো ফ্যাক্টরিতে না, অবশ্যই সমস্ত ফ্যাক্টরি মিলে আপনি 20টা করে প্রবলেম হলে তো আপনার 1 লক্ষ বেশি প্রবলেম আসে 25টা ফ্যাক্টরিতে। জনাব আজিম, ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো এখান থেকেই। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুশিলে। আজ আমরা আলোচনা করছি রানা প্লাজা বিপর্যয়ের 2 বছর নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএম এর সহসভাপতি শহীদুল আজিম এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান মনসুর। যারা মনসুর এবং যারা আজিম, আপনাদের কাছে স্বাগত জানাচ্ছি আরেকবার। যারা মনসুর, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমরা যখন এই কথাগুলো বলছি, যেসব কমপ্লেক্সের কথা বলছি, এর মধ্যে যে অগ্নি নিরাপত্তার কথা, ভবন নিরাপত্তার কথা, শেয়ার বিল্ডিংয়ের কথা আসছে, এইসব আসছে, কমপ্লেক্সের কথা বলছি, এর মধ্যে যে অগ্নি নিরাপত্তার কথা, ভবন নিরাপত্তার কথা, শেয়ার বিল্ডিংয়ের কথা আসছে, এইসব আসছে, তখন আমরা দীর্ঘদিন থেকে শুনছি যে আমাদের গার্মেন্টস শিল্পগুলোর জন্য একটি সেপারেট জোন বা পল্লী করে তোলা হবে, যেটা মুন্সিগঞ্জে হওয়ার কথা হচ্ছে, সেটাও আসলে পিছিয়ে আছে। এই যে কাজগুলো যে দীর্ঘসূত্রিতা,
এই দীর্ঘসূত্রিতাগুলো কি আসলে আমাদের মানে আমাদের যে এখনকার যে বর্তমান যে সমস্যা সেটাকে আসলে বাড়িয়ে দিচ্ছে কিনা? দেখুন, যেমন বাউশিয়া প্রকল্পের কথা ধরি, এটা 2004 বা 2006 সালে প্রথম এটাকে আনা হয় সিনে, কিন্তু কাজ হয়নি এতদিন পর্যন্ত। এখন আমি মনে করি যে একটা ধাক্কা খাওয়ার পরে আমরা সবসময় শিখি, শিখছো কোথায়, ঠেকছি যেখানে। তো আমরা শিখেছি এবং একই সাথে স্পেশালাইজড ইকোনমিক জোন নিয়ে কিন্তু আরো অনেক তৎপরতা চলছে বাংলাদেশে। এবং সম্প্রতি ঘোষণা করেছে তারা 100টি আগামী 15 বছর মধ্যে 100টি ইকোনমিক জোন তৈরি করবে। হ্যাঁ, সবই সম্ভব। আবার আমাদের ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে, আমরা শুরুই করতে পারি না, কাজে শেষ করব কিভাবে। তো এখন যেটা আমি দেখতে চাই যে প্রথমটা হোক, এক বাউশিয়া দিয়েই হোক বা মহেশখালী বা অন্য কোথাও যে দিয়েই হোক, কিন্তু আমি কিছু স্পেশালাইজড ইকোনমিক জোন, সেটা জাপানিদেরকে দিয়ে হোক বা চাইনিজকে দিয়ে হোক, কাজটা শুরু হোক, এটা আমরা দেখতে চাই। এখন পর্যন্ত সবই কিন্তু পরিকল্পনা। এখন পর্যন্ত আমরা দেখতে চাই যে ওখানে খুঁটি বসছে, মাটি ফেলা হচ্ছে এবং কিছু কিছু উদ্যোক্তা তাদের শেড বানানো শুরু করে দিয়েছে। এটা যদি দেখতে পারি সেই দিন বলবো আলহামদুলিল্লাহ। কাজেই আমরা সবাই আশাবাদী, কিন্তু এখন পর্যন্ত আমি সঠিক কাজ অন দ্য গ্রাউন্ড এখন পর্যন্ত দেখা যায় নাই, এটাই হচ্ছে সত্য। আচ্ছা, আমি ওনাকে একটু বলি, বাউশিয়া ব্যাপারটা জানা উচিত যে উনি যে কথা বললেন, হ্যাঁ এটা প্রকল্পটা আগে থেকে করা উচিত ছিল এবং সরকার আমাদের 500 একরের মতো একটা জায়গা দিয়েছেন বাউশিয়ায়। সেটা আমাদের চায়না একটা ওরিয়েন্টাল হোল্ডিং কোম্পানি আছে, ওদের সঙ্গে আমরা জয়েন্ট ভেঞ্চারে করছি। তো ওরা কাজটা করবে। ইন মিন টাইম আমাদের ফিজিবিলিটি রিপোর্ট হয়ে গেছে, সম্ভবত যাতে যেটা হয়, এবং পরিবেশগত যে ফিজিবিলিটি সেটা হয়ে গেছে। ওনারা আমাদের ফ্যাক্টরি জমির মালিক যারা আছে প্রায় 900 কোটি টাকা ওনারা প্রদান করবেন এই জুন মাসে। এটা করলেই তাদের মাটি ভরাটের কাজ শুরু হবে। তো এটা মনসুর ভাই যেটা বললেন যে হ্যাঁ শুরু করলে কিন্তু শেষ হবে, কিন্তু আমি আশাবাদী যে বাউশিয়াটা আমাদের ইনশাআল্লাহ জুন থেকে শুরু হবে। ধন্যবাদ জনাব আজিম। আমি আপনাকে অন্য একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করছি। যখন আমরা যেসব অবকাঠামো সমস্যা নিয়ে কথা বলছি, তখন পাশাপাশি আরও কিছু ইস্যু আসে যেগুলো হয়তো যথেষ্ট আলোচনা আসছে না। আজকেই নিউ ইয়র্ক বেসড হিউম্যান রাইটস ওয়াচ তারা এক প্রতিবেদনে বলেছেন যে এই অবস্থায় বাংলাদেশে যদিও এই শ্রমিকদের মান উন্নয়নের কাজ চলছে, কিন্তু কিছু ক্ষেত্রে দ্য গভর্নমেন্টস অ্যান্ড ওয়েস্টার্ন রিটেইলার্স ক্যান অ্যান্ড শুড ডু মোর টু এনফোর্স ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ডসের কথা বলা হচ্ছে যে এখনো রাইটস অফ ইউনিয়ন সেটা প্রতিষ্ঠিত হয়নি। সেই বিষয়গুলোকে আমরা আসার মাথায় রাখতে হবে। আমি আপনি বলি, রানা প্লাজা পরে আমাদের সরকারও আমাদের লেবার রিফর্ম করেছেন, সংসদে অ্যামেন্ডমেন্ট করেছেন এবং গত 12 বছরে রানা প্লাজার আগে আমার 138টা ট্রেড ইউনিয়ন ছিল। রানা প্লাজা পরে এই 2 বছর হয়েছে আমার প্রায় 300 ট্রেড ইউনিয়ন। তো আমার বেটার ওয়ার্ক প্রোগ্রামের দিকে আমরা যাচ্ছি। 38টা ফ্যাক্টরি বেটার ওয়ার্ক প্রোগ্রামের পাইলট প্রজেক্টে আছে। সুতরাং আমাদের জিনিসগুলো চলছে এবং এটা লেবার রাইটের ব্যাপারে আমাদের যতগুলো উদ্যোগ নেওয়া হয়েছে, এই পরিবেশের নিরাপত্তা এবং শ্রমিকদের নিরাপত্তা, এসব নিয়ে কিন্তু আমাদের কাজ হচ্ছে। অ্যাকর্ড অ্যালায়েন্স কিন্তু সব লেবারের ব্যাপারে কাজ করছে এবং আমি আপনাকে বলবো যে আমাদের এখন আগে লেবারের ছিল কি একটা ইউনিয়ন করতে হলে আপনার মালিকের সম্মতি লাগতো, এখন তো লাগে না। এখন যে কেউ একটা ফ্যাক্টরি থেকে সে কেউ নিবন্ধন করতে পারে। যারা ইউনিয়ন নেতা তারা বলছেন সেই শ্রমিককে বরখাস্ত করার ক্ষমতাও আবার কর্তৃপক্ষের আছে। আমার মনে হয় না যে লেবারের কারণে শ্রমিকদের ইউনিয়নের কারণে বরখাস্ত হয়ে গেছে, কিন্তু এখানে দুটা দিক আছে। একটা দিক আছে যে আমি ইউনিয়ন করলে কি আমি সাকসেসফুল হয়ে গেলাম, একটা হলো যে ইউনিয়ন করতে হবে, এটাও ঠিক। কিন্তু আমি এই একটা কথা বলি, একটা ফ্যাক্টরিতে ইউনিয়ন হলো তেজগাঁতে, আমার কাছে আসছিল ভদ্রলোক, ছোট একটা ফ্যাক্টরি, সেখানে মান্থলি তার 1,20,000 পিস প্রোডাকশন হতো। ইউনিয়নের পরে হচ্ছে তার 52,000 পিস প্রোডাকশন, এভারেজে 3 মাস 4 মাস। জনাব মনসুর, এই ইউনিয়ন করার ব্যাপারে একটা ব্যালেন্সের প্রয়োজন। এক পক্ষ বলছেন আমাদের অধিকার থাকছে না, বা যারা উদ্যোক্তা তারা কিন্তু বলছেন যে অবশ্যই ইউনিয়ন করতে হবে, কিন্তু এক ধরনের অ্যাক্টিভিটি বাড়াতে হবে। এই দুটোর মধ্যে আসলে ব্যালেন্সটা স্ট্রাইক করা সম্ভব কি হবে? বাংলাদেশের সমস্যা হচ্ছে যে আমরা এই ব্যালেন্সটা জানি না এবং ইউনিয়নের যে এক্সপেরিয়েন্স বাংলাদেশে সেটা খুবই ভয়াবহ এবং এটা হচ্ছে পাবলিক সেক্টরের কারণে এটা হয়েছে। ইউনিয়নগুলো সাধারণত সরকারি প্রতিষ্ঠানগুলোতে বেশি এবং তারা রাজনীতিকীকরণের মাধ্যমে তাদের কোনো কর্মদক্ষতা তারা দেখাতে পারে নাই এবং যে কারণে সবাই ইউনিয়ন নিয়ে ভীত সন্ত্রস্ত। যেটা জার্মানিতে কিন্তু দেখা যায় সবচেয়ে আইডিয়াল ইউনিয়ন সিস্টেম এবং যেখানে ইটস ভেরি পপুলার, সেখানে কিন্তু ইন্ডাস্ট্রি এবং ইউনিয়ন একটা গ্র্যান্ড বার্গেন করে এবং সব ক্ষুদ্র প্রতিষ্ঠান সেটাকে মেনে নেয় যে আমাদের এই বছরের বেতন বৃদ্ধি হবে 3%, সেটা সবাই তখন মেনে নিচ্ছে। এই জিনিসগুলো কতগুলো ন্যাশনাল ইস্যুতে, কতগুলো ইন্ডাস্ট্রি স্পেসিফিক ইস্যুতে
একটা একটা সমঝোতামূলকভাবে এগুতে হবে ইন্ডাস্ট্রি এবং ইউনিয়নকে। সেটা যদি আমরা কালচারালি ডেভেলপ করে ফেলতে পারি এবং সব রাজনীতিবিদদেরকে বলতে হবে, প্রতিজ্ঞা করতে হবে যে তারা যেন এটার মধ্যে নাক না গলায়, তাহলে ভালো হবে। যদি আমরা দেখি যে সরকারের মন্ত্রীরাও এটা নিয়ে নাক গলাচ্ছে, তাহলে কিন্তু এটা একটা ভয়াবহ পরিণতি আসবে। আরেকটা ব্যাপার আছে, জনাব আজিম, আপনি বলবেন তার আগে আমি একটা প্রশ্ন আপনার করে নিই। হিউম্যান রাইটস ওয়াচ তারা বলছে যে তাদের প্রতিবেদনে বলছে যে বাংলাদেশ does not hold factory should hold factory managers accountable to attack on workers. আমরা প্রায় শুনি যে মিডল ম্যানেজার যারা আছেন আমাদের প্রতিষ্ঠানে তারা কিন্তু রেসপন্স ভূমিকা পালন করেন না, তাদেরকে রেসপন্স পালন করার দায়িত্ব আসলে আপনাদের। আমাদের বিজিবিতে অলরেডি একটা লেবার গ্রিভেন্স সেল করা হয়েছে, সেখানে আমার মিড লেভেল ম্যানেজমেন্ট যেগুলো ফ্যাক্টরি ইউনিয়ন হচ্ছে আমরা কিন্তু ডেকে নিয়ে আসে এবং সেই ইউনিয়ন লিডারের সঙ্গে একসঙ্গে বসাই, মুখামুখি করি, তাদের সুবিধা অসুবিধা তারা আমার এটা প্রতি সপ্তাহে আমাদের এটা হয়ে থাকে। তো আমার প্রবলেমটা হলো কি, একটা মহল শুধু লেবারে তাদের রাইটটা শেখায়, তাদের কর্তব্যটা শেখায় না। প্রবলেমটা কিন্তু শেখায়নি। লেবার ইউনিয়ন হবে, সে তার রাইট নেবে এবং আমাকে আমার প্রোডাক্টিভিটি বুঝিয়ে দিয়ে যেতে হবে। আমি লেবার লিডার, আমি চাকরি না করলে আমার বেতনটা পাবো মাস শেষে, এইটা ভাবার কোনো কারণ নেই, কেন সেই দিন এখন নেই। কাজ করে পয়সাটা নিতে হবে এবং হ্যাঁ অবশ্যই তাদের রাইটের ব্যাপারে তাদের বার্গেন ক্যাপাসিটি থাকতে হবে, তারা আমাদের সঙ্গে বসতে পারবে। আপনি জানেন যে গত 4 বছরে প্রায় 219% আমাদের বেতন বৃদ্ধি করা হয়েছে সরকারিভাবে। তো হচ্ছে না ঠিক না, লেবারের ব্যাপারে সরকার একেবারে অবসর মাধ্যমে একটা সরকার লেবারের ব্যাপারে তারা কথা বলে থাকে বেশি এবং আমরাও চেষ্টা করি যে একটা উইন উইন সিচুয়েশন থাক, লেবারও থাকবে, ইউনিয়নও থাকবে, আমার প্রোডাক্টিভিটিও থাকবে, তাহলে কিন্তু সমস্যা হওয়ার কোনো কারণ নেই। অবশ্যই জনাব মনসুর, আপনাকে জানতে চাচ্ছি যে 2 বছর পার হতে চললো এই বিপর্যয়। এর আগেও তাজরিন হয়েছিল, হত্যা মানে অগ্নিকাণ্ড হয়েছিল, সেখানেও অনেক মানুষ আসলে মারা গিয়েছিল। এইখান থেকে আসলে পুরোপুরি আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের এই বাংলাদেশের যে ইমেজ থেকে, সেটার জন্য আমরা কি সঠিক পথে আছি কিনা? আমি মনে করি যে আমরা সঠিক পথেই চলছি। যে ট্রাইপ্যাট্রাইট বা 4 পার্টি যে ধরনের রিলেশনশিপ, সেটার মধ্যে আইএলও আছে, যেটার মধ্যে বিদেশি ক্রেতারা আছে, বিজিএমই আছে, সরকার আছে এবং লেবার ইউনিয়ন লেবাররাও আছে। রাইট। সেই যে এই যে 5টা পক্ষ একসাথে হয়ে কিন্তু এখানে কাজ করছে এবং সেখানে যেমন আমরা দেখলাম যে বেতন বৃদ্ধির ব্যাপারে বেশ একটা ফয়সলা তো হয়ে গেল এবং সেটা কিন্তু সবাই মেনে নিয়েছে এবং সেইভাবেই তো আমাদেরকে এগোতে হবে সামনের দিকে। কাজেই জিনিসগুলোকে কনফ্লিক্ট বা মানে এক প্রতিপক্ষ হিসেবে না দেখে জিনিসটাকে সামনে রেখে সবাই যদি চিন্তা ভাবনা করি, এটাকে সলভ করা সম্ভব এবং সেই দিকে আমাদের এগোতে হবে। জনাব আজিম, একই প্রশ্ন আপনার কাছে, আমরা আসলে এই সমস্যার সমাধানের দিকে কতখানি এগিয়ে এসেছি? আমি আপনাকে বলবো একটা লেবারের ব্যাপার আছে, সংস্কারের ব্যাপার আছে। রানা প্লাজার পরে আমাদের টার্নিং পয়েন্ট ছিল। আমাদের শুধু আমাদের সেক্টর না, সরকার এবং সবার জন্য একটা ওয়েক আপ কল ছিল, শুধু আমার সেক্টর না। আপনি দেখবেন যারা বিল্ডিং এ অ্যাপ্রুভাল দিত তাদের ভিতরে একটা বিরাট বিপ্লবের মতো আসছে, না দেখি কেউ আর কাগজ সই করে না। তো এটা আমি আপনি গতবার আমাদের একটা অনুষ্ঠানে আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, তিনি G7 মিটিংয়েও ছিলেন। সেখানে তারা বললো বাংলাদেশ 2 বছরের ভিতরে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এটা রোল মডেল হিসেবে নেওয়া যায়। আমি বলবো যে ইন রেসপেক্ট অফ আমাদের কর্ম পরিস্থিতি, আমি লেবারের ইউনিয়ন বা আমাদের লেবারদের রিফর্ম, এর ফলে কিন্তু বেশ কিছু ছোট ছোট ফ্যাক্টরি বন্ধ হয়েছে, যেগুলো যারা এখন এটা এখন হয়ে গেছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। সেটা তো এখানে আমরা যদি সার্ভাইভ করতে, আমরা যদি কমপ্লেন না করতে পারেন, আমরা কিছু করার নেই, কিছু করার নেই। আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডকে মেনে মানতেই হবে। এই ব্যাপারে আমাদের বিজিএমের পক্ষ থেকে আমরা 0 টলারেন্স, আমরা কিন্তু কাউকে ছাড় দিচ্ছি না। যেসব প্রতিষ্ঠান বিজিএম এর অন্তর্ভুক্ত নয়, সদস্য নয়, সেটা সরকারের ব্যাপার, এটা সরকার ডিপার্টমেন্ট আছে, তারা দেখবে, সেটা দেখবেন। মনসুর, আপনার কি মনে হয় এই জায়গাটা আসলে ঠিকমতো কাজ করা যাচ্ছে? খুবই সংক্ষেপে যদি বলতেন যে সরকার ঠিকমতো দেখছে না, সরকার আসলে দায়িত্ব আছে। আমি মনে করি যে সরকার চাইতেও, যেটা আমাদের সরকারের অনেক অদক্ষতা আছে এবং থাকবে, সেটা নিয়ে খুব বেশি প্রত্যাশা করে লাভ নেই। ইন্ডাস্ট্রিকে তার নিজের গতিতে এগিয়ে যেতে হবে, সরকার তাদেরকে সাহায্য করবে, সেটা হলেই চলবে। অসংখ্য ধন্যবাদ জনাব আজিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতার আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আপনার সাথে এই নিয়ে আমরা আবারও কথা বলবো। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।